বলতো আমাদের এই গলতপুরে কোন রাস্তা দিয়ে সবচেয়ে বেশি লোকজন হাঁটাচলা করে? আমার তো মনে হয় স্টেশনের রাস্তাটা। হ্যাঁ পাঁচু ঠিক বলেছে। কেন? ভাবছি ওই স্টেশনের রাস্তাটার নাম রাখবো গুলটে গুহ সড়কি। হ্যাঁ রে, উল্টে গুয়ো সরকি, ওটা মনে হয় সরণি হবে। সরণি মানে রাস্তা। মানে সেটা কি আমি জানি না, একটু স্টাইল করে নামটা রাখলাম রে, গলতপুরের খোঁচা দেওয়া বলদ পাঁচু। দারুণ হবে। ইংরেজিতে হবে জি রোড। গুলটে গুহ রোড। রাইট, ইংরেজি নামটাই ভালো। উফ, একটা বেশ ব্যাপার হবে বল। সবাই বলবে এই আমি জিজি রোড দিয়ে স্টেশনে যাচ্ছি রে। ঠিকানাতেও সবাই লিখবে এত বাই এতর এত জিজি রোড গলদপুর। গোলটে মামাকে জয়। দাঁড়ো 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 দাঁড়ো, তোমার নামে রাস্তা তুমি ঠিক করবে? কে রে ভেন্ডি? আমি ছাড়া এই গলদপুরে আর কে ঠিক করবে রে সন্দেহবাতিক বলদ পাঁচু? এই যে গুলটে মামা, তুমি না ঘ্যাচ কলা করতে পারো, শুধু শুধু বড় বড় ডায়লগ দাও। হোয়াট ঘ্যাচ কলা? ঢিলা, তুই জানিস না তুই একজন মহাপুরুষের সাথে কথা বলছিস। তুমি একটা ভীতু পুরুষ। ঢিলা পাঁচু, আমার সারা শরীর কাঁপছে কিন্তু। তোরা তোদের লিডারের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছিস, শেষ পর্যন্ত এই ঢিলা আমাকে ঘ্যাচ কলা বললো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, শান্ত হও উল্টে মামা। এই কি ব্যাপারে ঢিলা, তুই এমন সব কথা বলছিস কেন রে? কি হয়েছে? আগে আমাদের গরমের ছুটি 1 মাস ছিল, তারপর সেটা কমে হলো 20 দিন। এখন শুনলাম হেড স্যার নাকি গরমের ছুটি মাত্র 10 দিন করে দেবে। কেন? কেন কেন? হেড স্যারের মতে এখন নাকি সারা বছরই গরম পড়ে, তাই আলাদা করে আর গরমের ছুটি দরকার নেই। হোয়াট? গরমের ছুটি বন্ধ করবার হেড স্যারকে? গরমের ছুটির আনন্দ উপভোগ করা তো ছাত্রছাত্রীদের জন্মাহত অধিকার। ওটা জন্মগত অধিকার হবে গুলটে মামা। মানে উত্তেজনায় গতটা হত হয়ে গেছে, বুঝতে পারছিস না? এই ব্যাপারে কিছু যদি একটা করতে পারো তাহলে আমি তোমাদের ক্লাবের মেম্বার হয়ে যাব। ক্লাব কই? ঘটনা সাধে কি বলি, তুই গলতপুরের সবচেয়ে বড় ফুটকাটা বলদ। চুপ কর। ঢিলাদের এই বিপদে ওদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তোরা কি বলিস? ঠিক ঠিক। আলবাত ঠিক। ঠিক আছে ঢিলা, ব্যাপারটা যখন আমার গানে তুলেছিস তখন আমি তোকে ডবল কথা দিয়ে বলছি যে গরমের ছুটি এবার থেকে 6 মাস করে দেব। ঠিক আছে, আমিও দেখব তুমি কত বড় লিডার হয়েছো। ঢিলাও আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। তোমাকে এত বড় চ্যালেঞ্জ নিতে কে বলেছে? 6 মাস গরমের ছুটি? এটা কি সম্ভব? হোয়াট সম্ভব না? হেড স্যারের মতে সারা বছরই যদি গরমকাল থাকে তার মধ্যে মাত্র 6 মাস গরমের ছুটি থাকতে পারে না। বছরে কটা মাস থাকে বলো তো? এখন 12 মাসে 1 বছর ধরে চলে হেড স্যার, দরকার হলে 28 মাসে 1 বছর করে দেব। জয় গুরু। হয়ে গেল। শোন, এই আমি তোদের বলে দিলাম, বিকেলের মধ্যে যদি আমি এর বিহিত একটা না করতে পারি তবে আমার রাস্তার নাম জি রোড রাখবো না। সেটাই ভালো। ঘটনা, বাড়ি যা তোরা, বিকেলে গাছতলা থেকে বসবো। কি জানি মাথা থেকে আবার কি প্ল্যানিং বের হয়। এই চল চল। আচ্ছা পিসিমা, 12 মাসে 1 বছর কে ঠিক করেছে বলো তো? সে আমি কি জানি রে হতচ্ছাড়া। বাংলা মতেও কি তাই? কেন রে, বাংলা মতে বছর কি আলাদা হবে? মুখ্য কোথাকার। না মানে বলছিলাম, পঞ্জিকা যারা লেখে তাদের বলে 28 মাসে 1 বছর করা যায় না। বাজে কথা কম বল। রান্না হয়ে গেছে, চানটা করে খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার ওই পঞ্জিকাটা যে লিখেছে তাকে তুমি কি চেনো পিসিমা? মুখ পোড়া, তুই গেলি নাকি? এই তো যাচ্ছি। আচ্ছা গুলটে মামা, স্কুলে সব ছাত্ররা যদি সোয়েটার পরে স্কুলে যায় তাতে লাভ? গরমে সোয়েটার পরলে হেভি গরম লাগবে, সবাই দর করে ঘামবে, আর হেড স্যার ছুটি দিয়ে দেবে। কে রে পাঁচু? ওরে গলতপুরের ফুলিং বলদ ঘোতন, সোয়েটার গায়ে পড়লেই হেড স্যার ভাববে শীতকাল, তখন ওই 10 দিনের গরমের ছুটিটাও ক্যান্সেলিং করে দেবে। ঠিক ঠিক। শোনো গুলটে মামা, 12 মাস কড়া গরম একমাত্র সূর্যি মামাই করতে পারবে। রাইট, ভেন্ডি একদম ঠিক বলেছে গুলটে মামা। ওই সূর্য যদি আমাদের গলতপুরের উপর সারা বছর ডাইরেক্ট কড়া আলো ফেলতো না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত।
বলছিস তার মানে যত দোষ ওই সূর্য ঘোষ, উনি ঠিকঠাক কড়া আলো ফেলতে পারছেন না। ঠিক বলেছিস পাঁচু, একদম ঠিক। কি দেখলে তুমি? গরম পড়বে কেমন করে, ওই দেখ সূর্যটা কেমন সেলাইটিং বেঁকে সেট হয়ে আছে গলতপুরের আকাশে। সব আলো তো ওই আতাপাড়ার দিকে চলে যাচ্ছে। এ রে, তার উপর আবার একটা মেঘও দেখছি ওই সূর্যটাকে গার্ড করে রেখেছে, ঠিক মতো আলো আসতেই পারছে না। জয় গুরু। বুঝলাম। কি বুঝলে তুমি গুলটে মামা? সূর্যটাকে গলতপুরের আকাশে ঠিক মতো সেটিং করতে হবে, বুঝেছিস? আর সামনের মেঘগুলোকেও খোঁচা মেরে সরিয়ে দিতে হবে। হ্যাঁ রে। কিভাবে গুলটে মামা? সূর্য তো সেই কত উঁচুতে আকাশে। মহাপুরুষ হতে গেলে এমন মহা কাজই করতে হবে রে। তুমি আকাশে উঠে সূর্য সেট করবে? দরকার হলে তাই করব। কিভাবে? কিভাবে? অনেক উঁচু একটা মনুমেন্ট বানাবো, একদম আকাশ পর্যন্ত। তুমি মনুমেন্ট বানাবে? ইয়েস। কি দিয়ে? বাঁশ দিয়ে। জয় গুরু। চলে আয়। কোথায়? আরাধন ডেকোরেটার্স। এটা তুমি কি বলছো হে গুলতে? বাঁশের মনুমেন্ট? আগে হ্যাঁ হারাধনদা, আপনি কি ভেবেছেন বাঁশ দিয়ে শুধু প্যান্ডেলই বাঁধা যায়? আমি তো কোনোদিনই মনুমেন্ট বাঁধিনি বাবা। এবার বাঁধবেন। ইতিহাস বইতেও তো হারাধন ডেকোরেটার্সের নাম উঠে যাবে। তখন দেখবেন কত দেশ থেকে মনুমেন্ট বাঁধার অর্ডার পাবেন আপনি। হ্যাঁ, সবাই বলবে গলতপুরের মনুমেন্ট তৈরি করলো হারাধন ডেকোরেটার্স। হারাধন ডেকোরেটার্স আবার কে? সরকার থেকে পুরস্কার ঘোষণা হয়ে যেতে পারে। আপনার বিজনেসের কি অ্যাডভার্টাইজিং হবে আপনি একবার ভেবে দেখুন। দোকানের নাম চেঞ্জিং করে বড় বড় করে লিখবেন হারাধন মনুমেন্ট ডেকোরেটার্স। ও হারাধন দা, কিছু বলুন? মানে বলছিলুম কত ফুট উচ্চতা হবে মনুমেন্টের? অনেক 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 ফুট, একদম ওই আকাশ ছবে ওই মনুমেন্ট। ফুটের উপর ফুট, তার উপর ফুট, ফুট 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 শেষই হবে না হারাধনদা। অত বাঁশ কি আমার আছে? দূর, বাঁশের আবার অভাব আছে নাকি? দরকার হলে জঙ্গলের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে আনবেন, আশেপাশে সব ডেকোরেটার্সের বাঁশ আপনি ভাড়া নেবেন। তা কতদিনের জন্য মনুমেন্টটা থাকবে? মানে ভালো হলে রেখে দেবো চিরদিন। পাড়ার ছেলেরা মনুমেন্টে উঠে ঘুড়ি ওড়াবে। ওরে বাবা, বাঁশের ভাড়া কে দেবে? আরে টিকিট করে দেবো তো। 5 তলা পর্যন্ত 20 টাকা, তারপর 40 টাকা, আর মনুমেন্টের সামনে দাঁড়িয়ে ফটো তুললেই 1000 টাকা। বাবা বাবা, বেশি ভালো বলেছ তো। মনুমেন্টটা কোথায় হবে বাবা? কোথায় করা যায় বলতো পাঁচু? স্কুল মাঠে? মানে আগে দেখি মনুমেন্টটা কোথায় বসালে ওই সূর্য পর্যন্ত পৌঁছানো শর্টকাট হয়ে যাবে। একই রে, এখানেও তো দেখছি সূর্য দেখা যাচ্ছে। এখানে বসিয়ে দেবো নাকি? একেবারে আমার দোকানের সামনে? সে আমি জায়গাটা পরে বলছি। আপনি আরো 10-12 হাজার বাঁশ জোগাড় করুন, বুঝেছেন? এই চল রে ভাইটুগন, জায়গাটা পছন্দ করে আসি। ওরে বাবা, 10-12 হাজার বাঁশ লাগবে। আমার তো মেরে কেটে সতীনের কাছে। এত বাঁশ এখন আমি কোথায় পাবো? এত বড় একটা অর্ডার তো হাতছাড়া করা যায় না। দেখি গুলটে মামা, তুমি সত্যি সত্যি মনুমেন্ট বানাবে? কেন, তোর এখনো সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহবাতিক বলদ পাঁচু। সূর্যটাকে এই গলতপুরের ওপর ডাইরেক্ট সেটিং করতে হবে, বুঝেছিস? কোন জায়গাটায় বানাবে মনুমেন্টটা গুলটে মামা? সব জায়গা থেকেই তো সূর্যটাকে একই দূরে লাগছে। ভাবছি পাঁচুদের ছাদেই বানাবো, বাস কম লাগবে। হ্যাঁ রে, তবে দেখি আরেকটু ভেবে।
নড়ার দোকানের পেছনে বানালে চা বিক্রি যদি বাড়ে, ভাবতে হবে রে, ভাবতে হবে। আজ রাতটা তোরা আমায় একটু ভাবতে দে, বুঝেছিস? কি জানি, ভেবে আবার মাথা থেকে কি বের হয়। মনুমেন্টের উপরে উঠে সূর্যি মামাকে সেট করে দিলেই গলতপুরে এমন গরম পড়বে না, হেড স্যার বাছাধন টেট্টি পাবে তখন। কিন্তু এত উঁচুতে মনুমেন্টের উপরে উঠতে মাঝপথে যদি কোনো এরোপ্লেন চলে আসে, ঠিক আছে, একটা লাল কাপড় নিয়ে উঠতে হবে, সঙ্গে জলের বোতলও রাখতে হবে। কত উপরে উঠতে হবে, কত উপরে, কত উপরে, কত। গুলটে মামা সাবধান! এই, আমার চটিটার খেয়াল রাখিস। গোলটে মামা কি? জয়! ওরে বাবারে, আকাশ এখনো তো অনেক দূর। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে নাকি? সূর্য ডুবে গেলে তো আবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কর কর, এখন যত পারিস করে নে। এখন তোদের এলাকায় ঢুকছি, তাই কিছু বলছি না। এই স্টপিং স্টপিং, সামনে মনুমেন্ট। अरे थोड़ा साइड काट करके जाइए भाई, साइड काट करके। যাক, প্লেনটা জোর বাঁচা বেঁচে গেল। যত উপরে উঠছে ততই যে সূর্যিটা উপরে চলে যাচ্ছে। ও বাবা গো, ও মা গো, কি গরম লাগছে রে বাবা। উফ, উপরে দেখছি খুব গরমকাল থাকে, নিচে গরমগুলো নামছে না কেন? হেড স্যারকে বলতে হবে। উরি বাবা, এখানে যে আরো গরম। ওরে বাবা রে, ওরে বাবা, আর উপরে উঠতে পারছি না, আর উপরে উঠতে পারছি না। ওরে বাবা, গেলুম রে, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ওরে বাবা রে, ওরে বাবা, ভাগো, কোমরটা বুঝে গেল রে। ওরে বাবা, আমি আর মনুমেন্টে উঠবো না রে, গরমে ঝলসে যাবো রে। উরি ভাগো। কি হয়েছে রে গুজবুক, আবার পড়েছিস? মনুমেন্টে উঠছিলাম পিসিমা। কত ছাড়া। তাহলে মনুমেন্ট ক্যান্সেল? হ্যাঁ, যে কোনো সময় এরোপ্লেন এসে ধাক্কা মারতে পারে। অত উঁচুতে সবসময় লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে কে? ঠিক ঠিক। তাহলে এখন কি করবে? সূর্যের তাপটাকে আমাদের অন্যভাবে বাড়াতে হবে। কিভাবে গুলটে মামা? সেটাই তো ভাবছি রে। ভূগোল স্যারকে বলে দেখবে একবার, উনি তো সূর্য টুর্য নিয়ে পড়াশোনা করেছেন। হ্যাঁ, আমাদের পড়াতেন পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। সূর্যের চারিদিকে মনে হয় পৃথিবী ঘোরে। কোনটা ঠিক গো গুলটে মামা? এক মাস সূর্য ঘোরে, এক মাস পৃথিবী। যার যখন সময় হয় সে তখন ঠিক ঘুরে যায়। ঘুরতে ওদের তো কোনো রকম ব্যাটারি লাগে না। ঠিক ঠিক। তাহলে চালা ভূগোল স্যারের কাছে এক্ষুনি যাই। বলছিস? ঠিক আছে, চল তাহলে। গুলটে মামা। এই যে গন্ধ স্যার, মানে নন্দবাবু স্যার। কে? ও তোরা, তা তোদের আবার কি চাই এখানে? আজ্ঞে স্যার, আপনি পারবেন আমাদের সমস্যার সমাধান করতে। আপনি একজন মহান ভূগোল বিজ্ঞানী স্যার। তাই বুঝি? তা কি সমস্যা তোদের? আমরা এই গলতপুরে সূর্যের তাপ বাড়াতে চাই, যাতে খুব গরম পড়ে এখানে স্যার। সারা বছর গরমকাল থাকে যেন এখানে। কেন? আগে স্যার, গরমের ছুটি ইয়ে না, মানে ভাবছি আইসক্রিমের ব্যবসা করবো স্যার।
তাই বুঝি? তাহলে তো আমাদের এই গলতপুরে রাজস্থানের মতো মরুভূমি থাকলে ভালো হতো। ঠিক বলেছেন স্যার, মরুভূমি অঞ্চলে হেব্বি গরম পড়ে, বইতে পড়েছিলাম স্যার। তাই বুঝি? সূর্যের তাপে বালি গরম হলে আর দেখতে হবে না, তাই তো মরুভূমি অঞ্চলে। আর বলতে হবে না স্যার, পেয়ে গেছি পেয়ে গেছি। এই চল তোরা চল। আমরা যাচ্ছি স্যার। যত সব উচ্চিংড়ের দল। এইখানেই হবে গলতপুরের মরুভূমি। রাজস্থানের মতো? হ্যাঁ রে, আমাদের এই গলতপুরে রাজস্থানের মতন মরুভূমি অঞ্চল বানাতে হবে। তাহলে দেখবি সূর্যি মামা গলতপুরকে রাজস্থান ভেবে তাপ বাড়িয়ে দেবে। উপর থেকে তো সব মরুভূমি একই রকম লাগে। আরে নন্দ ভন্ড গুলটে বাবুর দল বল স্কুল মাঠে কি করতেছে? খোঁজ নেওয়াটা জরুরি মনে হচ্ছে। যাই তো। কিন্তু মরুভূমিতে তো বালি থাকে গুলটে মামা, এত বালি তুমি পাবে কোথায়? সাধনদার ইট বালি সাপ্লাইং এর ব্যবসা আছে না? হ্যাঁ তো, সাধনদাই বালি সাপ্লাই দেবে। 100 গাড়ি বালি এনে এখানে ফেললেই মাঠটা পুরো ভরে যাবে। বালির পাহাড় তৈরি করতে হবে। কেন? এই মাঠে গুলটে বাবু আপনি বালির ডিবি তৈরি করবেন কেন? গুলটে মামা বলছে এই মাঠটাকে মরুভূমি বানাবেন ওরা। কি সাংঘাতিক কথা গো! আমাদের এই গলতপুরে মরুভূমি হবে গো। তালি পারি তো উট দরকার হয়ে পড়বে। উট কোথায় পাবে সে খেয়াল কি তোমাদের আছে? নরাদা ঠিকই বলেছে গুলটে মামা, তুমি উট কোথায় পাবে? ভাড়া করে নিয়ে আসবো। দরকার হলে রাজস্থান থেকে 2-5টা উটকে ভাগিয়ে নিয়ে চলে আসবো আমরা। তখন দেখবি কি গরমটাই না পড়ে। ঢিলাকে বল কেল্লাফাতে হয়ে গেছে। কিন্তু সাধনদা কি এত বালি দেবে? অনেক টাকা লাগবে তো গুলটে মামা, কোথায় পাবে এত টাকা? কেন? দুধ বেচে। মানে ওরে গলতপুরের উটস্য বলদের দল, এই মরুভূমিতে যে উটগুলো চড়বে সেই উটগুলো তো দুধও দেবে নাকি? আমি উটের দুধের স্পেশাল চা বানাবো। কাপ প্রতি 10 টাকা করে দাম ফেলবো। উফ, ভাবলেই না কেমন 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 লাগছে। কি সিন! আমরা গলতপুর মরুভূমিতে উটের পিঠে চড়ছি। উহু, উটের পিঠে চড়ছি। গুলটা মামা তুমিও চড়ো। আসুন আসুন, উটের দুধ 500 টাকা লিটার মাত্র। 500 টাকা মাত্র, 500 টাকা। গরু ছাগল নয়, একেবারে মরুভূমির উটের দুধ। এই দুধ খেলেই উটের মতো জল খেতে হবে না। দুধ খান, শুধু দুধ। এই ভেন্ডি, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি স্বপ্ন দেখছিলাম রে। কিন্তু এই মাঠে মরুভূমি বানিয়ে উট চড়াতে গেলি পরে তো হেড স্যার বাবুর পারমিশন লাগবে। সেই সব নিয়ে ভাবিস না তো নরা। একবার যদি তুই হেড স্যারকে গিয়ে মরুভূমির কথাটা বলিস না, দেখবি হেড স্যার কেমন তোকে কোলে তুলে নিয়ে নাচছে। প্লেনিং দিলেন আপনি আর হেড স্যারে গিয়ে বলবো আমি। নরা, তুই কি উটের দুধের চা বেচতে চাস? তা সে কে না চায়? এ তল্লাটে আমি ছাড়া উটের দুধের চা আর কে বেচবে শুনি? তাহলে তুই হেড স্যারের পারমিশনটা গিয়ে জোগাড় কর, আমরা উট জোগাড় করছি। চল রে পাঁচু, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, চল চল। হ্যাঁ হ্যাঁ যাই নারাদা, তুমিও যাও। কার উট কে চড়ায় হরি বল। কি গো, নরদা দেখছি এখনো আসছে না। তুমি গেলেই মনে হয় ভালো হতো। ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা দেখে তারপর না হয় আমি যাব। ওই দেখো নরাদা আসছে। সর্বনাশ হয়ে গেছে গো, যারে বলি সারে সর্বনাশ। আরে কি হয়েছে বলবে তো? তোমরা এক্ষুনি পালাও গো। আজকে আর হেড স্যার বাবু বলো হরি দারোগা বাবুরে না, সদরে বড় থানায় কমপ্লেন করতেছে। কার নামে? উঠে?
আরে না না, একেবারে ডিরেক্ট আপনার নামে গো, পুলিশ আসলো বলে। পাঁচু, এই নরা এসব কি বলছে রে? বড় থানা মানে? আমি গেলুম রে। যা এই যা। উটের দুধ খাওয়াতে হবে বলে মনে হচ্ছে, হরি বল। এই আমি কোথায়? আমি কোথায়? তুমি বাড়িতেই। আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরলো গুলটে মামা। হ্যাঁ, হেড স্যার বলেছে জ্ঞান ফিরলেই খবর দিতে। কেন রে, উটের দুধ নিয়ে আসবে নাকি? না গো, সদরের বড় থানা থেকে পুলিশ আসবে তোমাকে ধরতে। এসব কি কথা? হারাধন বাবু 10,000 বাসের অর্ডার দিয়ে ফেলেছে, সেই টাকাও তোমাকেই দিতে হবে, না হলে মামলা করবে বলেছেন। উড়ি বাবা রে, পাঁচু রে, হেড স্যারকে গিয়ে বল গরমের ছুটিটাই তুলে দিতে। আমি গেলুম রে। তাও হেড স্যার মনে হয় তোমাকে ছাড়বে না। হেড স্যারের পুলিশ আমাকে ধরতে এলে বলিস? আমি রকেটে চেপে সজ্জিতে চলে গেছি। গুলটে মামা কি আমি আবার 10 বছরের জন্য অজ্ঞান হলুম রে। পাঁচুটাও আড্ডায় অ্যাবসেন্টিং করছে, এখনো পাত্তা নেই। পাঁচুদা মনে হয় আজকে আড্ডায় আসবে না। হোয়াট? কি হয়েছে কি পাঁচুর? হ্যাঁ, পেট ছেড়েছে নাকি? ওর যা লাইট পেট, কিছুই তো খেয়ে সহ্য করতে পারে না। না গো, পাঁচুর বাবা ঘটকালি করে একটা সাইকেল উপহার পেয়েছে। পাঁচু এখন সেই সাইকেল চড়ে বেড়াচ্ছে। সাইকেল? ষষ্ঠীচরণ পুরোহিত ঘটকগিরি করে সাইকেল পেয়ে গেল? হ্যাঁ গো, ওই তো পাঁচু আসছে। আসতে দে ওকে। সরি গো গুলটে মামা, একটু দেরি হয়ে গেল। আসলে স্টপ! লজ্জা করে না তোর পাঁচু? হ্যাঁ, আড্ডায় আমি তোকে খুব ভালো স্টুডেন্ট বলে জানতাম, আর সেই তুই কিনা আড্ডায় ফাঁকি দিয়ে সাইকেল চড়ে বেড়াচ্ছিস। ও খবরটা পেয়ে গেছো? কি করব, নতুন সাইকেল দেখে লোভ হলো। ছি পাঁচু, ছি। ছি ছি। চুপ কর ঘটনা। আমি এই দলের লিডার উপস্থিত থাকতে তুই ছিছি করার কে রে? না না, তুমি বলো গুলটে মামা। ছি ছি। হ্যাঁ, ছি ছি। পাঁচু, তুই শেষ পর্যন্ত একটা ভেরি সামান্য সাইকেলের লোভে পড়লি। ইয়ে মানে একেবারে নতুন সাইকেলটা পেলাম তো, বাবা ওই দিনু জেঠুর মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছেন, তাই ওটা দিনু জেঠু বাবাকে উপহার দিয়েছেন। ছি ছি। আবার ছি ছি। এত ছিছি করার কি হলো? এখানে কার বাবার সাইকেল আছে শুনি? ঘটকগিরি করে সামান্য একটা সাইকেল, তাও আবার 2 চাকার। 3 চাকার হলে ওটা রিক্সা হয়ে যাবে গুলটে মামা। শুধু সাইকেল না, সঙ্গে 5,000 টাকাও পেয়েছে। ছি 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 ছি। এবার 4 বার ছিছি বললো। রে গলদপুরের সামান্য 2 চাকার বলদ পাঁচু, আমি ঘটকগিরি করে কি কি পেতুম জানিস? সোনা দানা মণি মুক্ত হিরে জহরত ফহরত লহরত, কত বলবো। একবার তো গোটা একটা রাজ্যই উপহার পেয়ে গেছিলাম, নিলাম না। কেন কেন? রাজা হব না তাই। ওরে ঘটকগিরি একসময় আমার জাত পেশা ছিল রে। তুমিও ঘটক ছিলে গুলটে মামা? অলবাদ ছিলাম, একেবারে যাকে বলে রাজ ঘটক। কেসটা কি গো, একটু খুলে বলো না গুলটে মামা। অনেক দিন আগের কথা রে। ইংরেজরা তখনও আমাদের দেশটার খোঁজ পায়নি। তোমার বয়স কত গুলটে মামা? ঘটনা শুরুতেই ব্যাগরা দিবি না বলে দিলুম। আহ ঘটন, চুপ কর না। হ্যাঁ, তারপর তারপর তুমি বলে যাও গুলটে মামা। আমি তখন নামজাদা ডাক সাইটে ঘটক, বুঝেছিস? দেশ বিদেশে এই গুলটে ঘটককে তখন লোক এক ডাকে চেনে। দিনে অন্তত 2টো বিয়ে না দিয়ে জলই স্পর্শ করতাম না। জয় গুরু। তারপর একদিন হঠাৎ ডাক পড়লো উৎপিণ্ড দেশের রাজা শ্রী ভূষণ্ডের কাছ থেকে। উৎপিণ্ড দেশ? সেটা কোথায় গুলটে মামা? পাঁচু, ঘোতনটা কিন্তু আবার ব্যাগড়া দিচ্ছে। আহ ঘটন, তুমি বলো তো গুলটে মামা। রাজার ডাক বলে কথা, ফেলাও যায় না। এদিকে হাতে তখন 50টা বিয়ে দেওয়া বাকি, অনিচ্ছা সত্ত্বেও গেলাম, বুঝলি? তারপর? আমাকে দেখে রাজা তো একেবারে হাঁপ ছেড়ে বাঁচলো। গুলটে চরণ, তোমায় আমি ছাড়বো না। না ছাড়লে আমি যে নড়তে চড়তে পারবো না রাজামশাই। গুলটে চরণ ঘটক, আমি বিয়ে করব।
আপনার তো অলরেডি 5 জন রানী আছে রাজামশাই। না না, আমি আরো বিয়ে করব, আরো 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 আরো। আমি প্রতি মাসে একটা করে বিয়ে করতে চাই গুলটে ঘটক। কেন রাজামশাই, জেনে শুনে কেন অশান্তি ডাকছেন? না, আমার শত্রু দেশ ওই হুড়ুমতালের রাজার 170টা রানী, আমি ওকে হারাতে চাই। আপনার রাজপ্রাসাদে হুড়ুমতাল লেগে যেতে পারে রাজামশাই, তখন কিন্তু আপনি আমাকে কিছু বলতে পারবেন না। আমি কিছু শুনতে চাই না, আজ থেকে তুমি আমার রাজ ঘটক। যাও যাও, কাজে লেগে পড়ো। জয় গোল্ডে মামাকে। তারপর 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 আর কি, শুরু হয়ে গেল এই গুলটে ঘটকের খেল। মানে ভেরি ইজিক্যালি সোজা, প্রতি মাসেই ওই ভূষণ্ডী রাজার একটা করে বিয়ে দেওয়া স্টার্ট করলাম। জয় গুরু। আশেপাশের কোনো রাজ্যের রাজকন্যাই বাদ পড়লো না, বুঝেছিস? আসলে সব বাপের মেয়েরাই চাইতো মেয়ের বিবাহ এই গুলটে ঘটকের হ্যান্ডেই হোক। নামের একটা ব্যাপার আছে না। শেষ পর্যন্ত কটা বিয়ে দিলে? 9 করে 16খানা বিয়ে দিয়েছি। রাজামশাইও খুব খুশি হয়ে বস্তা বস্তা হিরে জহরত মণি মুক্ত শক্ত পুক্ত সব দিচ্ছে। মাত্র 16টা? আরে তারপরেই তো লাগলো গন্ডগোল। গন্ডগোল? ভেরি ক্যালটাবুলাস টাইপের গন্ডগোল। রাজামশাইয়ের তখনও পুরনো 5 জন আর নতুন 16 জন, মোট 37 জন রানী। 16 5 37? কবে হলো গুলটে মামা? আবার ব্যাগড়া দিচ্ছে গতনটা। এই তোর এই ব্যাগড়া দেওয়া স্বভাবটা ক্রমেই খুব ঝগড়ামেন্টিক হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। কিন্তু ওরে ব্যাগড়া দেওয়া বলদ ঘটন, গন্ডগোল ভালো করে গোল পাকাতে পাকাতে বাকি বিয়েগুলো দিয়ে ফেলেছিলাম, বুঝেছিস? আমি কি বসে থাকার লোক নাকি? তাই তো তাই তো, তারপর কি নিয়ে গন্ডগোল বাঁধলো গুলটে মামা? বুঝতেই পারছিস, এতগুলো রানী একসঙ্গে থাকলে যা হয়। রাজামশাই ভুল করে একদিন দামি একখানা হীরের আংটি মধ্যরানীকে দিয়ে ফেলেছিল লুকিয়ে। ব্যাস কিভাবে জানি বাকি রানীগুলোর কাছে খবরটা লিক হয়ে গেছিল। ব্যাস বাদলো ক্যাচাল। সব কটা রানী ওই একই রকম হীরের আংটি রাজামশাইয়ের কাছে ডিমান্ডিং করে বসলো। এদিকে ওই রকম আংটি মার্কেটে আর পাওয়া যাচ্ছে না, লেগে গেল ঝামেলা। মধ্যরানী বাদে বাকি রানীরা রাজামশাইকে ঘেরাও করলো। প্রথমে চিৎকার চেঁচামেচি, তারপর শুরু হলো হাতাহাতি। ব্যাস রানীরা সবাই মিলে রাজাকে মারছে, কোলে তুলে লোপালুপি করছে, চিৎকার করছে, আংটি চাই আংটি চাই, আমার চাই আমারও চাই, এই সব। জয় গুরু। রাজামশাই এমন ঠ্যাঙানি খেলো না যে ভয়ে একেবারে দৌড় দিল। কোথায়? সোজা জঙ্গলে। সেই যে গেল আর এলো না। যা, আর তোমার কি হলো? আমিও রাজঘটকের চাকরিতে রেজিগনেটিং দিয়ে চলে এলাম। কিন্তু তুমি ঘটকগিরি ছাড়লে কেন? ওরে গলতপুরের ভ্যাবলা বলদ পাঁচু, আর মেয়ে কই? আশেপাশের যত মেয়ে ছিল বিয়ে দেওয়ার মতো সবারই তো বিয়ে আমি ওই ভূষণ্ডী রাজার সঙ্গে দিয়ে দিয়েছি ততদিনে। জয় গুরু। তবে আমি ঠিক করেছি আবার আমি ঘটকগিরি শুরু করব। ওই পাঁচুর বাবা ষষ্ঠী পুরোহিত যদি ঘটকালি করে সাইকেল পেতে পারে, তবে আমি মার্কেটে নামলে দেখবি আজ তো একখানা জাহাজ পাবো। শুরু করে দাও গুলটে মামা। বিকেলে নড়ার চায়ের দোকানে মিটিং করে চা খেতে খেতে ঘোষণা করব। এখন যা যা, তোরা বাড়ি চলে যা, আমাকে একটু প্ল্যানিং করতে হবে। কি জানি আবার কি হয়। আপনি বড় নেট করে ফেললেন গুলটে বাবু, এখন আর বিয়ের জন্য ঘটকের কোনো দরকার পড়েনি। কেন এখন লোকজন কি বিয়ে করা বন্ধ করে দিয়েছে নাকি? তা কেন করবে, এখন বিয়ের পাত্র পাত্রীর যোগাযোগ সব ওই খবরের কাগজের মাধ্যমেই হয় গো। আপনি দেখতেছি কিছুই জানেন নে। পাঁচু, নড়া কি ঠিক কথা বলছে? হ্যাঁ গো গুলটে মামা। ওই যে হরিপদ বাবু ওর মেয়ের জন্য ভালো একটা ছেলের খোঁজ এই এখানে, এই আমার চা খেতি খেতি খবরের কাগজেই পেতম পেয়েছিল। ছেলে ও মা পাস, বয়স 38, সরকারি চাকুরি। ও মা পাস মানে? আরে উচ্চ মাধ্যমিক গো, সে আপনি জানবেন নে, আপনি তো ক্লাস 8-এ ডবল ফেল মেরে স্কুল ছেড়েছেন। আমার উপর রাগ দেইকে কোনো লাভ নেই, তার থেকে বরং গ্রামের দিকে যে আপনার ঘটকালি ব্যবসা শুরু করেন, তাতে কিছু ফল পাবেন বলে মনে হয়। ঠিক আছে, আমিও তোকে বলে দিলুম নোরা, এ তল্লাটের 1 নম্বর ঘটক না হয়ে আর তোর দোকান মুখো হব না। এই চল তোরা।
হয়ে গেল, চল রে। ভগবান যা করেন তা দেখতেছি মঙ্গলের জন্য করেন, হরি বল। নরদা কিন্তু ঠিক কথাই বলেছে গুলটে মামা, তুমি খামোকা রাগ করছো। পাঁচু, তোর বাবার সাইকেলটা কাল সকাল হলেই আমাকে দিয়ে দিবি। কেন? আমি ওই আউশপল্লী গ্রামে যাব। মার্কেটটা আমাকে নিজে ঘুরে দেখতে হবে। দেখবি আমি কেমন বলে বলে বিয়ে করাবো। জয় গুরু। নোরার থোঁতা মুখ ভোঁতা করতে আমিও জানি। ঘটক চাই, ভালো ঘটক আছে। ঘটক চাই, ঘটক। ঘটক চাই, ঘটক। ছেলে মেয়ের বিয়ে দিতে হলে চলে আসুন। আমি বিদেশি ঘটক, আমি বিদেশি ঘটক। ও কাকা, আপনার ছেলে না মেয়ে? তিনখান মেয়ে গো। কি কাণ্ড, মেয়েগুলোর তো বিয়ে দিতে হবে। কেমন ছেলে পছন্দ কাকা? আমার তো ইচ্ছে শহরের ছেলের সঙ্গে মেয়েগুলোর বিয়ে দেব। আরে কি কাণ্ড, আগে বলবেন তো কাকা। ঠিক আছে, সব হয়ে যাবে। 3টে ভালো বিদেশি শহরের ছেলে আছে। তা বাবা তুমি কে হে? এই গায়ে তো তোমাকে আগে দেখিনি। কাকা, বিদেশ থেকে আমি এসেছি। এই গ্রামে নাকি অনেক মেয়ের বিয়ে হচ্ছে না ভালো ছেলের অভাবে। বিদেশি ঘটক আমি। চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কাকা, আপনার মেয়ে 3টের বয়স কত? একটা তো বাবা 4 ক্লাসে পড়ে, আরেকটা 2 ক্লাসে উঠেছে, আর ছোটটা তো গত মাসে জন্মেছে। কি বলছেন কাকা? এক্ষুনি মেয়ের বিয়ে দেবেন নাকি? সে আমি কোথায় বললুম, তুমি তো খোঁজ নিতে এলে বাবা, তা ভাবলুম তোমার খাতায় মেয়ে 3টের নাম তুলে রাখি। ইয়ে মানে কাকা, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বুঝেছেন। হ্যাঁ, আমি বরঞ্চ যাই, পরে পরে আবার আসবো বুঝেছেন। মেয়ে আছে? ছেলে না মেয়ে? আরে খুব ভালো পাত্র। মেয়ের বিয়ে দেবেন? ভালো ছেলে, ছেলে ইংরেজিতে কথা বলে। ছেলের ট্রান্সপোর্টের ব্যবসা, 30খানা রিক্সা আছে। কি ব্যাড টাইপের কঠিন কাজ রে বাবা। এই গাঁয়ের ছেলে মেয়েগুলো তো নিজেদের বিয়ে নিজেরাই সেটিং করে রেখেছে। এখানে আমি ফিটিং হব কোথায়? যেগুলো এখনো ফ্রি আছে সেগুলো আবার শহরে গিয়ে বিয়ে করবে বলছে। এই যে বাবা, এই শুনলাম তুমি নাকি বিদেশি ঘটক। দাদু, আপনার নাতি নাকি নাতনি? নাতিও না নাতনিও না। বলে কার বিয়ে ঠিক করতে হবে দাদু? এই দেখো না বাবা, আমার যদি বিয়েটা দিতে পারো। ইয়ে মানে আপনি? এই কন্যার বয়স একটু বেশি হলেও চলবে বাবা, এই 25-26 বছর হলে চালিয়ে দেব। ইয়ে মানে দাদু, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আপনার বউ নিয়ে আসছি। এই গেলুম আর এলুম। বিদেশি ঘটক সঙ্গে সঙ্গে কাজ করে। আমাদের গায়ের ঘটকগুলো হয়েছে যত আপদ। কি অন্ধ নাকি আপনি? বিদেশি ঘটকের সাইকেল দেখতে পাচ্ছেন না? সারি বাবা, গায়ে বিদেশি ঘটক ঢুকেছে শুনে দৌড়ে আপনারে ধরতে এলাম। আমার মেয়েটারে উদ্ধার করেন ঘটক বাবু। ইয়ে মানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিদেশ থেকে তো এই জন্যই আমি এসেছি। আমার মেয়ের নাম বিচলি। ভারী সুন্দর নাম তো। বয়স কত? বয়স বেশি না বাবা, তবে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ভারী সুলক্ষণা মেয়ে আমার। আপনার মেয়ের কোনো ছবি আছে? ছবি তো তোলা হয়নি, তবে বাবা তুমি যদি নিজের চোখে একটিবার দেখো তোমারও পছন্দ হয়ে যাবে। ইয়ে আমি তো বিয়ে করব না, মানে বিদেশের এই সব নিয়ম আছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন চলুন আপনার মেয়েকে দেখেই আসি। চলো বাবা, ওই দিকে আমার বাড়ি।
এসো বাবা এসো, মেয়ে আমার বাড়ির পেছনেই আছে। ও, অনেক কাজকর্ম করে বুঝি। ডাকুন ডাকুন দেখি কোথায়? আরে কোথায় আপনার বিজলিকে দেখতে পাচ্ছি না তো। ওই তো বাবা আমার বিচলি। এ কি, গরু? একেবারে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি ওরে। হ্যাঁ বাবা, তোমারই আমি ছাড়বো না বাবা। আরে ভাইটু, কি ক্যালটাবুলাস গ্রাম রে বাবা, গরুকে বিয়ে দিতে বলছে। এই গ্রামে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না মনে হচ্ছে। ঢুকে আমাদের বাজার খারাপ করছে। আমরা এত ঘটক থাকতে তুই কেড়ে হতো ছাড়া। বাবার নতুন সাইকেলটার তো 12টা বাজিয়ে দিলে উল্টে বাবা। তোমার জন্য বাবার কাছে এবার ধোলানি খেতে হবে। আর ওদিকে যে আমি ধোলা ইয়ে মানে স্পিডে সাইকেল চালিয়ে আসলাম, সেটা তো বললি না। ওই গ্রামে যে এত ঘটক জমা হয়ে রয়েছে সেটা তো আমাকে আগে বলবি। সবকটা আমাকে দেখে ভয় খেয়ে গেছে। হ্যাঁ, আর তুমি ওদের দেখে ঘটনা মুখ সামলে টক্কর বলে দিলাম। কিন্তু এখন কি হবে? নরাদার থোতা মুক্ত আর ভোঁতা করা হলো না। তুমি তো চ্যালেঞ্জিং হেরে গেলে গুলটে মামা। ভেন্ডি, এই গুলটে গুহ কোনোদিন চ্যালেঞ্জিং হারে না, এই তোকে আমি বলে দিলুম। সে তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, দেখতে যা। আমি ভাবছি আর বেপাড়ায় গিয়ে ঘটকালি করব না, এই গল দুপুরে এই বউনি করব। ও তাই বুঝি? উল্টে মামা, এই দেখো তাহলে, ইনি হলেন মালতী দেবী। হোয়াট ইজ মালতী দেবী? বাবার কাছে এই ছবিটা অনেক দিন ধরে পড়ে আছে। অনেক চেষ্টা করে ওনার বিয়ে দেওয়া যাচ্ছে না। বয়স ওনার 56। কেন? ওনার কি একটা মুদ্রা দোষ আছে। মুদ্রা দোষ মানে ব্যাড দোষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা জানি আছে। সে তো তোদেরও আছে, তার জন্য কি বিয়ে হবে না? ওই মালতী দেবীর বিয়ে আমি দেব, আমি দেব। বিয়ের পাত্র কোথায় পাবে? এই গলতপুরে বিয়ের পাত্রের কি অভাব আছে নাকি? শোন, আমাদের এমন কাউকে ফিট করতে হবে যার বয়স পেরিয়ে গেছে, আর বিয়ে হবার আশা নেই। মানে? আরে হ্যাঁ রে কচি বলদ পাঁচু, হ্যাঁ, লাস্ট টাইম ডিসকাউন্টে কেমন হুড়োহুড়ি পড়ে যায় দেখিস না। বুঝেছি। কিন্তু এমন পাত্র আমাদের গলতপুরে কে আছে গুলটে মামা? কেন? আমাদের হেড স্যার শ্রীমান নটেশ্বর সরেখেল। হ্যাঁ রে, গলদপুরের অবিবাহিত বলদগণ, হ্যাঁ, এবারে চল। হয়ে গেল। তোর এত বড় সাহস! স্যার, আপনার লাস্ট চান্স কিন্তু। এ সুযোগ আপনি হারাবেন না স্যার। কি নাম বললি? মালতী। মালতী বালা সুন্দরী, বয়সেই সবে মাত্র 51। আপনার তো 61। একেবারে একে একে মিলে যাচ্ছে। মা পাস, রন্ধনে পটিয়েছি, বুঝেছেন? হ্যাঁ, মালতী দেবী একজন খুব ভালো হেড স্যার খুঁজছেন স্যার। তাই বুঝি? তা উনি এখনো বিয়ে করেননি কেন? আপনার জন্য স্যার, বললাম না উনি খুব ভালো, ঠিক আপনার মতো লম্বা চওড়া, মাথায় ঘন চুল, আলস পুরুষ একজন ভালো হেড স্যার খুঁজছেন স্যার। আচ্ছা, ওই মা পা এর মানে কি? উচ্চ মাধ্যমিক স্যার। অনেক উচ্চ স্যার, অনেক উচ্চ পর্যন্ত পড়াশোনা করেছে স্যার। স্যার রাজি হয়ে যান, নয়তো ওই ঝোলা গোবিন্দ, ইয়ে মানে গোবিন্দ বাবুর কাছে যাব আমরা। উনিও তো বড় একা, কতদিন ধরে আমাকে ধরেছেন। না না না, আমিও একা। তোরা ওই মালতী দেবীকে খবর পাঠা, আমি আগে ওনাকে দেখতে যাব। সঙ্গে পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত মশাইকেও পাঠাবো। স্পটেই বিয়ে দিয়ে দেবো, বলা যায় না কখন মালতী দেবী ফসকে যায়। হ্যাঁ, ওনার যা ডিমান্ডিং বেড়েছে না। আরে না না, ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই যাব, তোরা ব্যবস্থা কর। 5000 স্যার। মানে? আমার ঘটক ফিস
কত ব্যবস্থা করতে হবে, মালা কিনতে হবে, টোপর কিনতে হবে, ফুল প্যাকেজ স্যার। মালতী দেবী শুদ্ধ আপনাকে বাড়িতে পৌঁছে দেবো স্যার। ও তোরা আবার এই ব্যবসাও শুরু করেছিস? আমি তো ভেবেছিলাম আমার উপকার করতে চাস বোধহয়। ঠিক আছে, আগে আমি গিয়ে দেখা করি, তারপর সব ঠিক থাকলে তখন টাকা। ঠিক আছে, তাহলে আজ বিকেলেই কিন্তু ওনার ঠিকানাটা আপনাকে আমি ফোনে বলে দিচ্ছি। ঠিক আছে। স্যার মানে বলছিলাম এখন 15-16 টাকা অ্যাডভান্স হবে স্যার? না, হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, আমি আসছি তবে। মালতীবালা সুন্দরী নামটা মনে থাকে জানো স্যার? বাবা তো ঠিকানা বলে দিয়েছে, বললো আশা খুবই কম, কি জানি কি হয়। চুপ কর পাঁচু, 5,000 টাকা। ওই মালতী দেবীর কাছ থেকেও 5,000 নেবো, 10,000। এত টাকা দিয়ে আমরা কি করবো রে? আগে বিয়েটা তো হতে দাও। আরে হবে রে হবে, লাস্ট মিনিট সেল, 61 আর 51। বিয়ে না হয়ে কোথায় যায়? হ্যাঁ হ্যাঁ, হেড স্যার কেমন ছবিটা যত্ন করে পকেটে রাখলো দেখেছিস? ওই যে ওই যে ওই যে, ধর 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 ওটাকে ধর। কিস গন্ডগোল, পালা রে! আমি তো জানি না কেন আমি তাড়া খাচ্ছি রে। ওরে বাঁচাইয়ে! হত সারা পাজি, ধর ওটাকে। স্যার কেন এত খচে গেল রে? তোমাকে বলেছিলাম না ওই মালতী দেবীর একটা মুদ্রা দোষ আছে, তুমি তো শুনলেই না। ও ও কি দোষ রে? আরে চোখ মারার দোষ। হ্যাঁ গো, বাবা বলল হেড স্যার গিয়ে যেই মালতী দেবীর সামনে বসেছে, ব্যাস মালতী দেবীর শুরু হয়ে গেছে। এ কি, উনি এসব কি করছেন? ওই ওই আবার এ কি, এ কি? আমি হলাম গিয়ে একজন হেড স্যার, আর আমাকে কি না? উল্টে উল্টে তোকে আমি ছাড়বো না তোকে। সত্যি ভেরি ব্যাড দোষ রে। আমি আর ঘটগিরি করবো না রে ভাই যুগন। তাহলে তুমি কি করবে? ভাবছি এখন থেকে অন্যের বিয়েতে সানাই বাজাবো। আরে জয় গোলটে মামাকে জয়। ওরে বাবা রে, ও বাবা, ও পিসিমা। আমার রক্তে তোর কত গ্লাস চা মিশে আছে বলতে পারবি না রা? আপনার তো মনে হয় শরীরে আপনার নিজের রক্ত কম, আমার চাপ বেশি আছে। নিয়ে নে তোর চা। এক্ষুনি আমি তোর সব চা শরীর থেকে বার করে দেব। আমি কি ড্রাকুলা নাকি যে শরীর থেকে চা চুষে চুষে বার করব? তার থেকে কিছু কিছু করে আমার ধার মিটোয় দিলেই তো ল্যাটা সব শুকে যায়। সব ধার তোর মিটিয়ে দেবো রে নরা। আমারও সময় আসবে, তখন দেখবি চেকে পেমেন্ট করব আমি, চেকে। চেক সই করতে গেলি পরে কত যে কলম ভাঙবেন আপনি। তার থেকে আমি বলি কি নন্ড ভণ্ড গুলটে বাবু, আপনি একটা বিয়ে করে নেন দিনি। হোয়াট? এর মধ্যে আবার বিয়ে আসলো কোত্থেকে রে? হ্যাঁ, হচ্ছিল তো চেকের কথা। আমার মনে হয় আপনার বউ ভাগ্যে ধন লেখা আছে, নিজের ভাগ্যে তো আর হবে নে। এই তুই কি বলতে চাইছিস কি নরা? হ্যাঁ, ঝেড়ে কাশ দিকে। এই দেখো, শোনেননি কত লোক বের পর বড় লোক হয়ে যায়? সবাই বলে বউয়ের ভাগ্যে স্বামীর ভাগ্য খুলে যায়। হ্যাঁ পাঁচু, এই নরা কি বলছে রে? ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ গো গুলটে মামা, আমার মামার ছেলে বিয়ে করলো, তারপরে ওর ব্যবসা ফুলে ফেঁপে উঠলো। মা তো বলে ওর বউ লক্ষ্মী।
কিন্তু তাহলে আমি লক্ষ্মী বউ কোথায় পাবো? আরে বাপু, সব মেয়েরাই নক্ষীমন্ত হয় গো। আগে তো টুকুস করি একখান বিয়ে করি নেন দেখি। তার মানে তুই বলতে চাইছিস তোর ধার মেটানোর জন্য আমাকে বিয়ে করতে হবে? বের বাস চলি গেলি, অরে বের বাস চলি গেলি, আর তো ফিরে আসে নে। খেপা বিয়ে বারো মধুর জিনিস এখনো কতি পালে নে। হরিবল। পাচু, নরাজকে আমার বড় মনে ব্যথা দিয়েছে রে, মনের নরম জায়গাটায় আঘাত করেছে। চল 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 এখান থেকে। বিয়ের বাড়ি চলে গেলে, বিয়ের বাড়ি চলে গেলে আর তো ফিরে আছে না। বিয়ে বড় মধুর জিনিস। আমিও বিয়ে করব, আমিও বিয়ে করব, বিয়ে করব, কিন্তু ভাগ্যবতী বউ পাবো কোথায়? ওই পটেশ্বরীকে বিয়ে করলে উল্টে আমার ভাগ্য দুভাগ হয়ে যাবে। না না না, তাহলে কাকে করি, কাকে করি, কাকে করি? নতুন বউ, ঘুমটা তোলে দেখি, মুখখানা দেখি। আমার লজ্জা লাগে। বিয়ের সময় তো তোমার মুখটাই দেখতে পেলুম না, ঘোমটাটা সরাও না। দেখি টুঙ্কুবালা, তুমি? হ্যাঁ, এ কি, আমার বেনারসি শাড়ি সোনার হয়ে গেল? তাই তো, তাই তো। আর একটু টেস্টিং করি তো। বালিশটা ছুঁয়ে দেখি। বালিশ সোনার হয়ে গেল। আমি যা ধরছি সোনা হয়ে যাচ্ছে। ভাগ্য খুলে গেছে আমার টুঙ্কুবালা, ভাগ্য খুলে গেছে। খবরদার তুমি আমাকে ধরবে না বলে দিচ্ছি, আমিও সোনার হয়ে যাব। সোনা সোনা সোনা। আর আমার সোনা চাই না গুলটে। আমার তো চাই সোনা। ধরবো 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 ধরবো, তোমাকে আমি ধরবই। লোভী কাপুরুষ, বৌভাগ্যে সোনা পায়। আমি তোমাকেও সোনা করে দেবো। সোনার বউ চাই, আমার সোনার বউ চাই, আমার সোনার বউ চাই, আমার সোনার বউ চাই। ওরে ওই হতচ্ছাড়া উজবুক, ওঠ ওঠ বলছি, রক্ত মাংসের বউ আগে জোগাড় কর, হতচ্ছাড়া। পিসিমা, আমি না বউ করবো, না মানে আমি বিয়ে করবো। পাঁচু, ওরে ওরে আমি বিয়ে করবো রে। ওরে বিয়ের বয়স চলে গেলে আর তো ফিরে আসবে না। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আর তো দেরি করবো না। খ্যাপার দেরি আমি দেরি করবো না। তুমি কাকে বিয়ে করবে গুলটে বাবা? কেন টুঙ্কুবালাকে? টুঙ্কুবালাদের বাবা গজেন বাবু তোমার সঙ্গে ওর মেয়ের বিয়ে দেবেন। আলবাদ দেবেন, দিতে হবে। টুঙ্কুবালা দি তোমাকে বিয়ে করতে রাজি? রাজি করাতে হবে। কে করাবে? কেন তোরা? আমরা? কিভাবে? তোরা গলদপুরের এত গ্যাদ গ্যাদে টাইপের বলদ হয়ে গেছিস না, সেটা জানতাম না। কিভাবে রাজি করাবি সেটা কি আমি বলে দেবো নাকি? আইডিয়া। আইডিয়া ইউডিয়া না করে কি বলতে চাইছিস বলে ফেল খতন। টুঙ্কুওয়ালা দি হেভি সিনেমা দেখতে ভালোবাসে। তাতে তোর কি? ইয়ে মানে তুমি যদি একবার টুঙ্কুওয়ালা দিকে একটা সিনেমা দেখাতে পারো না, তাহলেই দেখবে। দারুণ দিয়া। মানে একটা কেন, দরকার হলে বিয়ের পর আমি প্রতিদিন টুঙ্কুবালাকে সিনেমা দেখাতে নিয়ে যাবো। মর্নিং শো, ইভিনিং শো, দুপুরের শো, নাইট শো, যত শো চলে তত শো দেখাবো। দরকার হলে সিনেমা হল থেকে আর বের করবোই না। একটাই সিনেমা। আহ ঘটন, বাজে কথা রাখতো। গুলটে মামা, বলছি যে তুমি টুঙ্কুবালা দিকে বিয়ের প্রস্তাব, ইয়ে মানে সিনেমা দেখার কথাটা বলবে কিভাবে বলো তো? আমি বলবো? এই আমার বদলে তুই টুঙ্কুবালাকে প্রস্তাব দিবি? এত বড় সাহস তোর ভেন্ডে! আমি কি তাই বললাম নাকি? তাহলে কি বলতে চাইছিস তুই? বলছি নরদা তো ওই গজেন গড়াই বাবুর দোকানে চা সাপ্লাই করে।
বাড়িতেও যায়। নরাদাকে দিয়ে যদি টুঙ্কুবালাদিকে খবর পাঠানো যায়। কি খবর? টুঙ্কুবালাদি ওই ঢিলাদের বাড়ির পেছনে কাঁচাপানার পুকুর পাড়ে যদি আসে, টুঙ্কুবালা দিয়ে আসবে কেন? নরেলা বললেই আসবে? সিনেমা দেখার লোভে তো আসতেও পারে। ভেন্ডি সে ভেরি রাইট টকিং বলেছে। চল নড়ার কাছে, আর দেরি নয়, বিয়ে আমি করবই। নন্দ ভণ্ড গুলটে বাবুর জন্য আর যে কত কি করতে হবে কে জানে। নড়া, একবার বিয়েটা হতে দে, প্রথমেই তোর দোকানটাকে ছোবো। তবে আমি শুনতেছি ওই বদমেজাজি গুন্ডা ন্যাপলা ও নাকি টুঙ্কুবালারে বিয়ে করতে চায়। এই নেই তো গজেন বাবু বড় চিন্তায় আছে। নড়া, আমার হবু শ্বশুর গজেন বাবুকে বলে দে, ওর চিন্তা দূর করতে আমি আসছি। আর মাঝখান থেকে যদি চাকুনে ন্যাপলা চলিয়ে আসে। আহ নরেলা, সে আসলে পরে দেখা যাবে। তুমি এখন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। গজেন বাবু দোকানে আছে, টুঙ্কুবালাদি বাড়িতে একা। এই সুযোগ আজ বিকেলেই কিন্তু কাঁচা পানার পুকুর পারে। আমরা কখন সিনেমা দেখতে যাব গুলটে বাবু? এই গুলটে বাবু না, শুধু গুলটে বলো টুঙ্কুওয়ালা। বলুন না শুধু গুলটে, আমরা কখন সিনেমা দেখবো? এই তো ঘটনদের পাঠিয়েছি টিকিট কাটতে, সুপার হিট বই টুঙ্কু। তাই বুঝি? কি যে মজা হচ্ছে। ওই ন্যাপলাদাকে কতবার বলেছি আমাকে সিনেমায় নিয়ে যেতে, নিয়েই যায় না। অর্ধেক দিন তো থানাতেই থাকে। ন্যাপলা খুব বাজে, মানে ভেরি বিচ্ছিরি ব্যাটিস্টিক টাইপের ছেলে, ওর সঙ্গে একদম কথা বলবে না তুমি। ও যদি দেখে না যে আমি তোমার সাথে সিনেমায় যাচ্ছি। ওর নাকে এমন একটা টিক্কা ছাড়বো না। ওই গুলটে, কে? তোর এত বড় সাহস, তুই ন্যাপলার এলাকায় ঢুকেছিস? ওই ন্যাপলাদা, গুলটে বাবু আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলছে। এই এই কি হচ্ছে কি? খুব জোর করছে, দেখো না। এত বড় সাহস তোর! ওই গেল গেল গেল। আমি সিনেমায় যাব না। আপনি যে এইভাবে আমাদের গলতপুরের নাম ডোবাবেন সেটা বুঝতে পারিনি গো। নোরা, রাগের মাথায় আমি ন্যাপলার উপর না ঝাঁপিয়ে পেছনে ঝাঁপ দিয়ে ফেলেছিলুম, তাই এই যাত্রায় বেঁচে গেল বেটা। সর্বনাশ হয়েছে গো। আতাপাড়ার গজেন গড়াই আছে না, ওনার মনে হয় বুক ফেটে গেছে। কি কি বলছিস কি মানে? মানে হ্যাঁ গো, বলাই ডাক্তারকে কল দিয়েছে। সবাই বলছে ওনার বুকে স্টাক করে বুক বাস্ট করেছে। আরে বুকে এত চাপ কিভাবে পড়লো কিছু শুনেছি? বলাই ডাক্তার বলছে ওর মেয়ে ওই টুঙ্কুবালা নাকি ন্যাপলার সঙ্গে সিনেমায় গেছে, খবরটা পেয়েই বুকে স্টাক করেছে। মার জিয়া কেল্লা, কড লাইন খুলে গেছে আবার। মানে আর সময় নষ্ট করা যাবে না, ওয়ান ঢিলে দুই পাখি মারবো এবার। চলে আয় তোরা, চলে আয়। এই ভয়টাই পাচ্ছিলাম। কি জানি কার ঢিল কার সালে গিয়ে পরে হরি বল। বলাই ডাক্তার বাবু বলেছেন ভয়ের কিছু নেই বাবা। ভয় তো আমার ওই ন্যাপলারে লইয়া, বুঝবি যেদিন ও তোরে হরণ করে লইয়া যাইব। ও মা, তাই বুঝি? যা, লজ্জা লাগে। আসতে পারি? এ কি? কে আপনি? আমি ফুলকলি। বলাই ডাক্তার আমাকে পাঠালেন, বললেন গজেন বাবুর জন্য সর্বক্ষণের একজন হাসি খুশি একজন নার্স দরকার। ওনাকে সেবা করব আমি। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো টুঙ্কুবালা, হ্যাঁ। এ বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? জানি গো জানি। মানে নার্সদের না সব জানতে হয়, বুঝেছো? আমি তোমাকে সিনেমা দেখাতে নিয়ে যাব টুঙ্কু। সেবা আপনি কার করবেন আগে ঠিক করে লন, টাকা কিন্তু আমি দিব। এ বাবা, যা, আমি তো আপনাকেই সেবা করব। আপনার মেয়েকে তো আমি বিয়ে মানে ইয়ে করব। কোথায় ব্যথা আপনার? সারা বুকে অহন ধপ 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 করতেছে। কোথায় শুনি তো? এ বাবা, আপনার বুকের মোটরটার না তার কেটে গেছে মনে হচ্ছে। যা, লজ্জা লাগে।
ও তার বুঝি, তা তুমি তারটা জোড়া লাগাইতে পারবা না কসিকা কলি? কচি কাকলি নয়, ফুলকলি। আমার কাছে তো এখন সেলুটেপ নেই। আমি কাল সকাল হলেই ওটার ওই তারটা আমি জোড়া লাগিয়ে দেবো, কেমন? আপনি ঠিক হয়ে যাবেন। এত রাত হয়ে যাচ্ছে, গুলটে মামা এখনো বেরোচ্ছে না কেন বলতো? ধরা পড়ে যায়নি তো? কি জানি ভেতরে কি করছে। তুমি আমারে মেসমশাই কইও না, বুকে ব্যথা লাগে। ওমা, তাই নাকি? হ ফুলকলি, টুঙ্কু বালার মা তো সেই কবেই আমারে একা ছাইরা চইলা গেল। তারপর থেকেই বুকটা কেবল হু হু করে। তুমি আমারে এইভাবে ছাইরা যাইও না ফুলকলি। এই বাবা, আচ্ছা, আমার লজ্জা লাগে না? আপনার মেয়ে আছে না? তাতে কি হয়েছে? আরে মাইয়ার তো বিয়া দিয়া দিবু। কবে? তাড়াতাড়ি দিন, আমি তো সেই কবে থেকে একা বসে আছি। এইটা তুমি কি কও ফুলকলি? তোমার বুকেও ব্যথা শুরু হয়েছে? তুমিও একা, আমিও একা। যা, লজ্জা লাগে। ফুলকলি, আমার সাইডে যাইও না। এ কি আপনি? কেশ জন্ডিস হয়ে গেছে টুঙ্কুবালা। বাবার জন্ডিসও হয়েছে? কিন্তু আপনার গলাটা এরকম ছেলেদের মতো লাগছে কেন? চাপে গো চাপে টুঙ্কু, চাপে। ওষুধ খাবে, জন্ডিস ঠিক হয়ে যাবে। চাপের কি আছে? তোমার বাবা আমাকে বিয়ে করতে চাইছে। ও মা, তাই নাকি ফুলকলি দি? তার মানে আপনি আমার নতুন মা হবেন? কি এক্সাইটিং! ন্যাপলাকে বলতে হবে। আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি ফুলকলি। এই বাবা, আপনি এইসব কি বলছেন? ছি ছি ছি। ছি না, এই দেখো আমি কে। এ কি আপনি? উল্টে বাবু, আপনি ফুলকলি হয়ে এসেছেন? বাবা! আই চুপ 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 টুঙ্কু, দোহাই, তুমি আমাকে বিয়ে করবে বলো। বিয়ে? আপনাকে? কভি নেহি। না টুঙ্কুবালা, না, তোমাকে বিয়ে করে আমি যে সৌভাগ্যবান হতে চাই। আমি যে স্বপ্নে দেখেছি তোমার সঙ্গে আমার যে অলরেডি বিয়ে হয়ে গেছে। এই বাবা, যা, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি যদি আজকে রাতটা আমার বাবাকে ম্যানেজ করতে পারেন। ম্যানেজ ম্যানেজ কি? আমি এখন আপনার সঙ্গে নাইট শো দেখতে যাচ্ছি। যতক্ষণ না ফিরি ততক্ষণ। বুঝেছি বুঝেছি। কই গেলা ফুলকলি? এই তো আমি আসছি, পোড়া কপাল আমার। এবার কি হবে গুলটে মামা? গাড়ি যে কট লাইন ছেড়ে একেবারে বে লাইনে ঢুকে পড়েছে। গাড়ি এবার আমি মেন লাইনে ঢোকাবো। হ্যাঁ, কিভাবে? দেখতে যা, শুধু আমাকে এক ব্যাগ কয়লা এনে দে, যেখান থেকেই পারিস। কয়লা? মনে হচ্ছে এবার গাড়ি উল্টানোর সময় এসে গেছে। ফুলকলি, তুমি আইসা আমার বুকের চাপ অনেকখানি হালকা কইরা দিছো। কি বললা যে তোমার? তাহলে তাড়াতাড়ি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। এইটা তো আমিও চাই, আমারও যে তারা আছে, কিন্তু ভালো পোলা পাই কই? ছেলে তো আপনার চোখের সামনেই আছে। আমার চোখের সামনে পোলা কই? কালকের পর থেকে তো আমার চোখের সামনে শুধু তুমি ঘুরতাছো ফুলকলি। আমার বড় মামার ছোট শালা আপনাদের এই পাশের পাড়া গলতপুরেই থাকে। খুব ভালো ছেলে, ভীষণ হ্যান্ডেল সব। গলতপুরের পোলা? কও কি ফুলকলি? আমি চিনি না। কি নাম কও দেখি? শ্রীমান গুলটিচরণ গুহ। এইটা তুমি কার নাম কইলা? ওই হদ্দ বেকার গুলটের লগে আমি আমার মায়ের বিয়া দিব? ফুলকলি, আমার মনে হইতাছে আবার কিন্তু বুকের মধ্যে স্ট্রোক করতেছে। এ বাবা না, ফু ফু ফু, এইসব আপনি কি বলছেন? ওই গুলটা একদম বেকার নয়, পুরো হকার। এইটা তুমি কি কও ফুলকলি? হকারের লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু না। না না, গুলটা অনেক বড় হকার, যাকে বলে বিজনেসম্যান। একেবারে মাটির তলার বিজনেস। মাটির তলার ব্যবসা?
কিসের ব্যবসা কও শুনি? ওরে বাবা গো বাবা, এটা কেউ জানে না, শুধু আপনাকেই বলছি। গুলটের না একটা আস্ত কয়লা খনি আছে, মাটি খোঁড়ে আর কয়লা তোলে, মাটি খোঁড়ে আর কয়লা তোলে। এই দেখুন না, আপনার জন্য এক ব্যাগ কয়লা পাঠিয়েছে গুলটে, স্যাম্পেল। হ্যাঁ? এইটা তো কাঠ কয়লা। মাটির তলায় কাঠ কয়লা পাওয়া যায় নাকি? বাবা, ভালো করে খুঁজলে ঠিকই পাওয়া যায়। গুলটের কয়লা খনি খুব ডিপ, জানেন? ও তাই বুঝি, এইটা তো জানতাম না। গুলটে তো বেশ করিত কম্মা পোলা দেখতাছি, কয়লা খনির মালিক। কিন্তু এতটুকু অহংকার নেই, জানেন? আর কয়লা খনিটা কই আছে শুনি? মানে মেসমশাই, ওই যে মানে হিমালয় পর্বত আছে না, ও ঠিক নিচে। কি হিমালয়ের নিচে কয়লা খনি? কেন নেই নাকি? মানে কি বিশাল হিমালয় পর্বত, তার নিচে চাপা পড়ে আছে কয়লা খনিটা। আপনি তো লোহার ব্যবসা করেন, তাই এই খবরটা পাননি। ও তাই বুঝি, আছে ওইখানে কয়লা খনি। ঠিক আছে, তাইলে তো ভালোই হইলো। তাহলে বিয়েটা পাকা তো মেসমশাই? আর মেসো মশাই কইও না ফুলকলি, আমার কেমন যেন পর লাগে। ঠিক আছে, তাই হবে। আমি এখন যাই, গুলটেকে শুভ খবরটা দিয়ে আসি। বিয়েটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু। হ্যাঁ, শুনছি ওনাকে আবার সামনের সপ্তাহে আবার ওই সেই কয়লা খনির ভেতরে ঢুকে যাবে, আবার সেই 3 মাস পরে বের হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আসছি মেশো, মানে গজু বাবু। শুধু গজু ফুলকলি? আসছি তবে শুধু গজু, টাটা, ইয়াহু। বাবা, ফুলকলি বেশ ভালোই লাভ দেয় তো। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই। এত আনন্দ আমি কখনো পাই নাই। খ্যাপা আমি এত আনন্দ আগে পাই নাই। বউয়ের ভাগ্যে এখন কি কি জোটে সেটাই দেখতে হবে গো পাঁচু ভাইপো। তুমি হিমালয়ে কয়লা খনি কেন বললে গুলটে মামা? হিমালয় খুঁড়ে কি ওই গজেনগড়াই দেখতে যাবে নাকি রে কালটা বুলাস বলদ পাঁচু? ওই তো গজেন বাবু আসছে। দেখ কেমন ছুটে ছুটে আসছে আমার কাছে। পাঁচুরে বাড়ি চল। সৌভাগ্য বলতি বলতি এসে পড়েছে। এই তো গুলটে চরণ, তোমার এই আমি খুঁজতাছি। পায়ের ধুলো দেন মেসমশাই, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন মেসমশাই। মাগো, ও পিসিমা, ও পিসিমা। জোরসে আশীর্বাদ করেছে রে, পালা। কি হচ্ছে কি? আমি আপনার হবু জামাই না? হত সারা পাজি উজবুক, হিমালয়ের তলায় কয়লা খনি পাইছ? ভাবছো স্কুলের ভূগোল মাস্টারের থেকে আমি খোঁজ লবো না? মেসমশাই, হিমালয়ের নিচে কিন্তু এই নে 11টা হলো, বাবা গো, এবারই 1 ডজন হয়ে ও গেছে। আবার গুনছে কোথাকারের। ওই যে গুলটে, ফুলকলি সেজে আমার বাবাকে ঠকিয়েছে। ওই ধর ওটাকে, ধর ওটাকে, ধর ধর বলছি। ফুলকলি, হত সারা। ও বাবা গো, এটা 13 নম্বর। ওরে বাবা, ও বাবা গো, আমার সবগুলো দাঁত ফেলে দেবে রে, আমি পালাই। ধর ওটাকে, ধর। ও, বাঁচাও। ধর ধর ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও। আমার মনে হচ্ছে সৌভাগ্যটা খুবই খারাপ রে। তাহলে তুমি আর বিয়ে করবে না বলছো? না রে, ভাবছি আবার হিমালয়ে গিয়ে আমি তেলের খনি খুঁজবো। গুলটে মামা কি জয়। এ বাবা রে। তুমি কি ভাবছো গো?
গভীর গভীর ডিপ ভাবনা। আরে সেটাই তো জিজ্ঞেস করছি, কি নিয়ে ভাবছো এত? বিজ্ঞানের কত উন্নতি হয়ে গেছে না রে। তুমি বিজ্ঞান নিয়ে ভাবছো? ব্যাপারটা কি গো গুলটে মামা? ওরে গলদপুরের অশিক্ষিত বলদগণ, বিজ্ঞান হইল এমন একটি জিনিস, মানে এমন একটি বিশাল জ্ঞান যা সকলে বোঝে না। আরে ঢিলা দৌড়ে দৌড়ে যাচ্ছে কোথা? ঢিলা, ওই ঢিলা। এখন কথা বলতে পারবো না, কর্নেল নিবারণ বাবুর বাড়িতে যাচ্ছি। কেন, যুদ্ধ লেগেছে নাকি? বাবা সাইকেল থেকে পড়ে মাথায় ব্যথা পেয়েছে, মাথা ফুলে আলু। কর্নেল আবার ডাক্তারি শুরু করলো কবে? কর্নেলের বাড়িতে ফ্রিজ আছে, তাই বরফ আনতে যাচ্ছি। বলাই ডাক্তার মাথার আলুতে বরফ ঘষতে বলেছেন, আমি যাই। আলুতে বরফ ঘষবে? তার মানে কর্নেলের বাড়িতে বরফও আছে? হ্যাঁ তো, বললে শুনলে না, ফ্রিজ আছে কর্নেলের বাড়িতে। কি আছে? ফ্রিজ, ফ্রিজ। জিনিসপত্র সব ঠান্ডা থাকে ফ্রিজের ভেতর, নষ্ট হয় না। তারপর জল ঢুকিয়ে রাখলে ডিপ ফ্রিজে বরফ হয়ে যায়। বলছিস কি? বিজ্ঞান তো প্রচুর উন্নতি করেছে। বরফের জন্য আর মাছের বাজারে যেতে হবে না, বাড়িতেই হবে। শুধু কি তাই, ফ্রিজে আইসক্রিমও বানানো যায়। এক হাড়ি দই 1 বছরেও গলবে না। শাকসবজি মাছ মাংস পচবে না। কি বলছিস? এত কিছু করা যায় ওই ফ্রিজে? গরমে ফ্রিজের ঠান্ডা জল খেতে যা আরাম লাগে না। দইয়ের ঘোল খেয়েছিলাম আমি একবার। কোথায় কোথায়? আমার মাসির বাড়ি, ফ্রিজ আছে তো, হেব্বি বড় লোক ওরা। চলে আয় তোরা। কোথায়? কর্নেলের বাড়ি ফ্রিজ দেখতে। হয়ে গেল এবার। This is my damn new page. এই গলদপুরের ফার্স্ট পেজ। হা হা হা। ও, মিনি আলমারি কাম ফ্রিজ কিনেছেন? বিজ্ঞানের কত উন্নতি। আইসক্রিম তৈরির এটা কোথায়, মানে জায়গাটা কোথায়? What? না মানে ইয়ে না মানে স্যার, খুব সুন্দর হয়েছে আপনার ফ্রিজটা। ক্যাশ 15,000। মানে 15,000 টাকা দাম নিয়েছে, সব দাম। তাও বলবো লাভ আছে স্যার। আপনি স্যার মদনের দোকান থেকে 500 গ্রাম দই কিনে রেখে দেবেন। রোজ 1 চামচ করে খাবেন, বছর 5 চলে যাবে স্যার। হা 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 হা। এই নাও ঠান্ডা জল, পিওর কোল্ড ওয়াটার। উফ, কি ঠান্ডা! সাবধান! গেট আউট, গেট আউট! এখনই বের হও, এখনই! এই তো যাচ্ছি স্যার। বলেছে স্যার, এক্ষুনি যাচ্ছি স্যার। ননসেন্স! ফ্রিজের জল যে এত ঠান্ডা হয় বুঝিনি তো। ইস, আমাদের যদি এমন একটা ফ্রিজ থাকতো, রোজ রোজ আইসক্রিম খেতাম। আমি তো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে রোজ চান করতাম। আমার মাসিরা তো 1 মাসে একবার বাজারে যায় শুনেছি। ফ্রিজ থাকলে একটা বেশ বড় সড়ো ব্যবসা করা যেত। কিভাবে গুলতে মামা? বুদ্ধি 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 থাকলেই সব হয় রে। গাছে কাঁঠাল গোফে তেল। চুপ কর পোড়ামুখ বলদ ভেন্ডি। কর্নেল আমাদের কাছে ফ্রিজের দামটা বাড়িয়ে বলেছে, 3-4 হাজার টাকা দাম হবে ওটার। ওই 3-4 হাজার টাকাই বা তুমি কোথায় পাবে? মাথা খাটিয়ে জোগাড় করতে হবে। কার মাথা? তোমার? ঘটনা আটা পাড়ায় বোমা সংঘ বিশাল এক নটারি প্রতিযোগিতার আয়োজন করেছে। ওই দেখা গুলতে মামা, প্রথম পুরস্কার গোটায় 1খানা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার সাদা কালো টিভি, তৃতীয় পুরস্কার সাইকেল। মার দিয়া কেল্লা, ইয়াহু! নড়া! সান্ত্বনা পুরস্কার 10খানা দেয়াল ঘড়ি। আরে নড়া, ফার্স্ট
পেরাজের টিকিটটা দে। টিকিট মাত্র 10 টাকা। আসুন আসুন আসুন, ধারে টিকিট বিক্রি নেই। নরা নরা, তুই কি চাস না আমাদের পাড়ায় ফ্রিজটা আসুক? নটারি খেলা গো নন্দ ভণ্ড গুলটে বাবু, ফিরিস কার কপালি আসে সেটা এক্ষুনি আপনারে বলা যাবে নে। বল না, কটা টিকিট ছাপিয়েছে রে বোমা সাঙ্গ? 1010 তো হবে। সব টিকিট আমি কিনবো। তার থেকে একটা ফ্রিজ কিনে নিলেই লাভ আছে গুলটে মামা। টিকিটের দাম মাত্র 10 টাকা। সে তো একটা টিকিটের। 10,000 টিকিটের দাম কত হবে হিসেব আছে তোমার? 10,000 টিকিট ছাপাতে বড় জোর 100 টাকা লাগবে। এ কে রে পাঁচু? নরা, সব কটা টিকিট আমাকে দিয়ে দে, ওই জেরক্স করে নেব। তার ঠিকই বরং আপনি ওই কালু মুকুজ্জের ছাপাখানা থেকে নিজের জন্য যত ইচ্ছে টিকিট ছাপয়ে নেন। চল রে ভোলা, শোনেন শোনেন শোনেন। ফ্রিজ আমি বাড়িতে নিয়ে যাবই। হয়ে গেল। যেভাবেই হোক লটারির ওই ফ্রিজটা ভাগাতেই হবে। আর একবার যদি ফ্রিজটা পেয়ে যাই তবে আমিও দেখিয়ে দেব ফ্রিজ দিয়ে ব্যবসা কি করে করতে হয়। আমার নাম গুলটে গুলটে মামা। ও গুলটে বাবা, গুলটে মামা, এই দেখো কি এনেছি। ফ্রিজ এটা কোত্থেকে পেলি তোরা? আরে বোমা সঙ্গের লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে ওই ঢিলাদের পাশের বাড়ির নেতা দাদু। দাদু বললো ওনার হাঁপানি, দিদিমারও তাই, ঠান্ডা জল খেতে পারবে না, 500 টাকায় ফ্রিজটা বেচে দিল, নিয়ে এলাম তোমার জন্য। সব তোরা কি বলছিস? 500 টাকা পেলি কোথায়? ধারে এনেছি, পরে তুমি দিয়ে দেবে বলেছি। ঢিঙ্কুরা করে ঢিং টিং ঢিঙ্কুরা করে ঢিং, জয় শ্রী 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 ফ্রিজের জয়, খোল দরজা উদ্বোধন কর। একই ঠান্ডা নেই তো? খারাপ ফ্রিজ দিল নাকি? ফ্রিজ তো বন্ধ। চলছে না কেন? কারেন্ট লাগবে তো। উফ কি আশ্চর্য, আগে বলিসনি তো ফ্রিজ চালাতে কারেন্ট লাগে। এক গরু। কেরোসিন তেলে চলবে না? না না, দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। তোরা ব্যবস্থা কর, আমি আসছি। বাবা, নমস্কার মিন্টু বৌদি। নতুন ফ্রিজ বসিয়েছি বাড়িতে, বরফ লাগলে বলবেন, কম দামে দিয়ে দেব। আর বাড়িতে ডিম থাকলে ফ্রিজে রেখে দিতে পারবেন। একটা ডিমের ভাড়া মাত্র 1 টাকা 4 আনা। আরতি কাকিমা, লজ্জা করবেন না, আপনার ছেলে খাট থেকে খালি পড়ে যায় তো, মাথা আলু হলেই বলবেন, বরফ দিয়ে দেব ডিসকাউন্টিং দামে। দিনে 2 বার নিলে 1 পিস ফ্রি পাবেন। ব্যাস রেডি, এবার গুলটে মামা আসলেই হলো। এই তো এসে গেছি। ফ্রিজ চলছে গুলটে মামা। নে বালতি দুটো ঢোকা। এমা কেন? আরে বরফ করব, অনেক বরফ লাগবে। পাড়ার সবাইকে বলে এসেছি বরফ বেচবো। জয় গুরু। এত বড় বালতি তো ঢোকানো যাবে না। দরজা খোল, আগে বরফটা তৈরি করতে হবে, তারপর মালপত্তর রাখবো। হ্যাঁ হ্যাঁ, যা, কারেন্ট মারছে। বরফ দে রে ভাইটু, ঘষবো।
ভোরবেলার স্বপ্ন কিন্তু সত্যি হয় গুলটা মামা। সেটা আমিও জানি ক্যালটাবুলাস ঘটন, তাই তো বলছি আগে ওই ঠান্ডা মেশিনটা চালানো ভালো করে শিখতে হবে। কিভাবে শিখবে ফ্রিজ কোথায় পাবে? আমি এই মাত্র ঠিক করলাম আমরা দল বেঁধে কাল সকালে ঘটনের মাসির বাড়ি যাব। আমার মাসির বাড়ি তো সেই পটাশ পল্লী, ট্রেনে করে যেতে হয়। তাই যাব। ট্রেনের টিকিটের ভাড়া কে দেবে? তোরা দিবি? ডিসিস লিডাস অডাস। ডিলার বাবা সাইকেল থেকে পড়েই যত গন্ডগোল পাকালো। দূর, মা শুনলে এখন কি বলবে কি জানি। যার শেষ ভালো তার সব ভালো হয় রে। চল রে খতন চল, কি আর করবি। এই যে এসে গেছি আমরা, নামো সবাই। আরে ঘতন বাবু যে, তা তোর মাসি তো বাড়িতে নেই, তীর্থে গেছে। যা, মাসি বাড়ি নেই, চলো গুলটা মামা। মেসমশাই, ঘটনের মেসমশাই মানে আমাদেরও মেসমশাই। কত গল্প শুনেছি আপনার বাড়িতে ফ্রিজ আছে, ঠান্ডা জল খান, আইসক্রিম। মেসমশাই আপনি ফ্রিজ এত ভালোবাসেন, আমরা ঘরে ঢুকি মেসমশাই। ইয়ে মানে ঘরে এসো এসো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা বিজ্ঞানের উন্নতি দেখতে এসেছি মেসমশাই। ওই তো ফ্রিজ হয়ে গেল। ইয়ে মানে হ্যাঁ, এই গত বছরই কিনেছি। কি ঠান্ডা, একটুও কারেন্ট পাচ্ছে না রে বাজু। আয় তোরাও ধরবি আয়। মেসমশাইয়ের ফ্রিজ মানে তো আমাদেরও ফ্রিজ, তাই না মেসমশাই? মানে ইয়ে হ্যাঁ মানে তাই তো। ইয়ে মানে মেসমশাই, গুলটা মামা তোমার এখানে ফ্রিজ দেখতে এসেছে, কখনো দেখেনি তো। তা বেশ তো। মেসমশাই ফ্রিজে এই যে ডিমটা রয়েছে এটা কত বছর আগে রেখেছিলেন? তার দিন 10 হবে। 5-10টা পোচ বানিয়ে দিন তো, পেটটা একটু ঠান্ডা করি। ঠান্ডা ডিমের কুসুম খেতে আমার খুব ভালো লাগে মেসমশাই। ইয়ে মানে বিস্কুট রাখেননি দেখছি। আরে ফ্রিজে বিস্কুট কেন থাকবে হে গুলটে বাবু? কিছুই জানেন না দেখছি। মচমচে থাকবে বুঝেছেন, মচমচে থাকবে অনেকদিন। মুড়িও তো দেখছি রাখেননি। ঘতন তোরা বস, আমি তোদের জন্য হরিকে বলে কিছু খাবার দাবারের ব্যবস্থা করছি। আরে কি শুরু করেছো গুলটা মামা, কিস খাওয়াবে নাকি? এই চুপকাস, ফ্রিজ কিনেছে বিস্কুট মুড়ি কিছু রাখেনি। রেখেছে এক গাদা শাক সবজি তরি তরকারি, এগুলো রাখার মানে কি? এগুলো তো বাজারের ব্যাগেই রাখা যেত। আইসক্রিমও নেই। গুলটে মামা তুমি এখানে এসে বসো তো, দরজাটা বন্ধ করো আগে। ফ্রিজের দরজা বন্ধ করা আমাকে তুই শেখাচ্ছিস পাচু? আইসক্রিম কোথায়? আরে আইসক্রিম ওখানে থাকে না, ডিপ ফ্রিজে থাকে। ফ্রিজটা তো দেখছি একদমই ডিপ না। উপরের ওই ছোট দরজাটা খোলো। ও উপরটা ডিপ করেছে বুঝি? আগে বলবি তো। ধোঁয়া বেরোচ্ছে কেন? এই আগুন আগুন, কারেন্ট লেগে গেছে, কারেন্ট। না গুলটে মামা, বরফ জমেছে বরফ। তাই তো মা কি ঠান্ডা। এখানেই আইসক্রিম জমে গুলটা মামা। এই ফ্রিজটাই আমি কিনবো ঘটনা। হয়ে গেল। এই যে দাদা বাবুরা চা এনেছি, খেয়ে তারপর হাত মুখ ধুয়ে নেন। হরিদা চাটা কি ফ্রিজের? এই খেয়েছে। এখন থেকে ডিপ ফ্রিজে চা করে রাখবেন বুঝেছেন? বরফ হলে তারপর চুষে খাবো চাষক্রিম। হরিদা কিছু জানে না। তুই ঠিক বলেছিস হরি, লক্ষণ ভালো ঠেকছে না। যেভাবে আমার ওই এত দামি ফ্রিজটায় হামলে পড়েছে, ঠিক থাকলে হয়। এদের ভাগানোর একটা জব্বর মতলব এসেছে বাবু। কি মতলব রে হরি? শোনেন বলি তবে। পারবি তো তুই? সব পারবো, দেখেন না কি হয়। কতন রে, তোর মেসো এবার আমাদের নিকাত তাড়াবে রে। দেখেছিস ফ্রিজ দিয়ে ঘরও কেমন ঠান্ডা হচ্ছে? জানতিস তোরা, এর আগে জানতিস?
এসব কি? আরে ফ্রিজ খুলে রেখেছো কেন তোমরা? আমরা না মিশো, মেশমশাই দেখেছেন ঘরটা কেমন ঠান্ডা হচ্ছে? পাখা বন্ধ করে রেখেছি, দেখুন আপনার পয়সা বাঁচিয়ে দিলুম। এই ঠান্ডা মেশিন চালিয়ে কত কি করা যায় কেউ কিছু জানেই না। ও তাই বুঝি। তা তোমার জামা প্যান্ট কোথায় ছেড়ে রেখেছো? কেন, ফ্রিজে রেখেছি, ঠান্ডা হচ্ছে, পড়লে আরাম লাগবে। আলমারির খরচাটাও সেভ হয়ে গেল। হরি রে, এই এই তোমরা খেতে এসো দেখি। চল তোরা ওই ফ্রিজের মাংসটা একটু টেস্টিং করে দেখি। মেশমশাই, এই মুরগিটা ফ্রিজে কতদিন ছিল? একদিনও না। তাহলে ফ্রিজটা কিনলেন কেন? ফ্রিজে মুড়ি রাখা নেই, বিস্কুট নেই, জামা কাপড় রাখেন না, এমনকি মুরগিগুলোকেও ডাইরেক্ট রান্না করছেন। ছি 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 ছি, আপনার দেখি ফ্রিজের দরকারই নেই। কি? আমার কাছে ফ্রিজটা বেচে দিন, মাসে মাসে 15 টাকা করে ইনস্টলমেন্টিং এ ওই দামটা মিটিয়ে দেবো আপনাকে। আমার খাওয়া হয়ে গেছে, উঠি মেশো। আমিও উঠছি, কাল সকালে দেখা হলে কথা হবে। আর হরি তোমাদের শোবার সব বন্দোবস্ত করে দেবে। এই ঘরে একটা ফ্রিজ রাখলে আর মশা আসতোই না। কেন? ওরে ক্যালটাবুলাস বলদ মাছু, মশারা গরম দেশের প্রাণী, ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। এর জন্যই তো বিলেতে মশা পাওয়া যায় না। জয় গুরু। ঘুমিয়ে পড়, কাল সকালবেলা অনেক কাজ। এত বড় ফ্রিজটা টেনে উঠিয়ে নেবো কেমন করে বল দেখি, মেলা ঝামেলা আছে। উই বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা। আবার এই ছাদ ফুটো হয়ে জল পড়ছে নাকি? এত বড় লোক, বাড়িতে ফ্রিজ আছে, এদিকে ফুটো ছাদ। ছি 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 ছি। এই পাছুরে দেখ, গোতনের মেশোর ছাদ ফুটো, জল পড়ছে। একই কি করছো তুমি? কি করব, ছাদ ফুটো জল পড়ছে গায়ে। ফ্রিজ বিক্রির টাকায় ছাদটা ঠিক করতে বলবো মেশোকে। এখানেও ফুটো। উফ, কি ঠান্ডা জল রে বাবা। ও পাচু, একটু দেখ না। বাইরে তো বৃষ্টি হচ্ছে না। মিশো তো গত বছর সবে ছাদ ঢালাই দিল। ওই দেখো আবার। উফ, ভূতে হিসু করেছে, ইয়ে মানে কিছু করছে না তো? কি হচ্ছে কি সব? ভূত মানে কি? এখানে ভূত আসবে কেমন করে? ছাদ তো একদম ঠিক আছে গুলটে মামা। হ্যাঁ তো, কোনো জল নেই তো। তাহলে আমার উপরে কি ভূতে সত্যি ইয়ে করলো নাকি রে? কি হয়েছে দাদা বাবুরা, এত রাতে চিৎকার বাৎকার করছো কেন? বাড়িতে ফ্রিজ বসিয়েছে, এদিকে ছাদ ফুটো, গায়ে জল পড়ে। ও তালি পরে তোমার গায়েও জল পড়েছে। তেনারা তবে টের পেয়ে গেছেন। এই সব কি বলছে রে হরিদা? হ্যাঁ পাচু, হরিদা সব কি বলছে? ব্যাপারটা কি হরিদা, একটু খুলে বলো তো। আরে এই বাড়িতে নাকি অনেক আগে থেকে ভূতের উপদ্রব ছিল। তাই তো বাবু কম দামে এই বাড়ি কিনতে পেরেছে। সেই ভূতের দোষ কাটাতেই তো বউ দিদিমণি মানে ঘটন বাবুর মাসি তীর্থে গেছেন গো। এসব কি? তার মানে গুলটে মামার ওপরে সত্যি তেনারা হিসু, ইয়ে মা, ছি ছি। এই চুপ কর। ইয়ে মানে হরিদা, ভূতের ইয়ে কি খুব ঠান্ডা হয়? মানুষেরটা গরম হলে তেনাদের তো ঠান্ডা হবেই। তেনাদের রক্ত তো ঠান্ডাই হয় বলে শুনেছি। গুলটে মামা, ভূ 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 ভূ। আমি কোথায়?
এই তো চোখ খুলেছে, তুমি বাড়িতে গুলটে মামা। আর ভয় নেই, আমরা চলে এসেছি। তখন মাসির বাড়িতে পড়ে গিয়ে কোমরের কন্টিলিভার হাতটা ভেঙে গেছে রে। হরিদা জব্বর দিয়েছে গুলটা মামা। কেসটা কি রে? ওই ফ্রিজের বরফের টুকরো কাপড়ের পুটলিতে পেঁচিয়ে মশারির উপরে ছুঁড়ে ফেলেছিল। আর বরফ গলে ঠান্ডা জল গুলটে মামার উপরে পড়ছিল, তাই তো? ইস, তালে গলে মশারির উপরটাই তো আমরা খেয়াল করলাম না। তা খেয়াল করবি কেন? সবসময় ভূত ভূত করলে এরকমই হয়। ভূতের ইয়েও নাকি ঠান্ডা হয়। পুহ, কিছু জানে না অপদার্থ কোথাকারের। তাহলে তুমি ভেরিবি খেলে কেন? ওখান থেকে যেন আমরা তাড়াতাড়ি চলে আসতে পারি, সেই জন্যে। হ্যাঁ রে, নয়তো ঘটনের মেশো ওনার ওই বাজে ফ্রিজটা আমাকে ঠিক গছিয়ে দিত। আমি তো দেখেই বুঝেছিলাম ফ্রিজটা দুষ্পুটিং আছে। বরফগুলো খালি গলে গলে জল হয়ে যায়, ফ্রিজের বরফ কখনো গলে? জয় গুরু। তাহলে তুমি আর ফ্রিজ আনবে না গুলটে মামা? না, ইলেকট্রিকের ঠান্ডা মেশিন আর ছাড়াবো না। তাহলে ভাবছি ভেন্ডির বাবার অফিস ঘরে ভাঙা আলমারিটা নিয়ে আসবো, তার মধ্যে মাছ বাজার থেকে বরফের বড় বড় চাই এনে ঢুকিয়ে দেবো। নিজের ফ্রিজ নিজেই এইভাবে তৈরি করে নেবো রে। বিনা কারেন্টে আমি ফ্রিজ চালাবো। গুলটে মামা কি ও বাবা গো, কোমরের ব্যথাটা এখনো আছে রে। একটু বরফের চাই আন দেখি। ওরে বাবা।